গত পর্বটা শেষ হয়েছিল তীর্থের অক্ষয়ার খোঁজে। যাই হোক, তীর্থের অক্ষয়াকে আমরা হয়তো বা আগামী পর্বে জানতে পারবো। নমস্কার সুপ্রিয় শ্রোতা, বেশ কয়েকদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম। আসলে হয়েছে কি, ফ্যান অফ করে গল্প রেকর্ড করতে হয়, আর এদিকে যা গরম পড়েছে, এই গরমে ফ্যান অফ করে রেকর্ড করা খুবই কষ্টের। তো আজকে আবহাওয়া একটু ঠান্ডা, ফ্যান অফ করে অনেকক্ষণ বকবক করা যেতেই পারে। সেই জন্যে আর কি আজকে বন্ধনে রায়বাড়ির সূক্ষ্ম সূক্ষ্ম বন্ধনগুলো, ইটের কোনায় জমে থাকা গল্পগুলোর অধ্যায় ৩ নিয়ে উপস্থিত হয়েছে আজকে। অনেক কথা বলে ফেললাম, চলুন তাহলে শুরু করি। অধ্যায় ৩। রায়বাড়ির আঙিনায় সন্ধ্যা হতেই যেন মেলা বসেছে। রান্নাঘরের বারান্দায় উঠোনের পাশ ঘেঁষে রাখা ঢেকিতে চাল গুঁড়া করছে বাড়ির সেজ বউ সুলতা আর ছোট বউ জয়িতা। এর মাঝেই পৃথিলার চিৎকারে সবাই অতিষ্ঠ। সেজ মামা বলে উঠলেন, আমাদের পৃথুর হয়েছে কি রে? বছর চারেকের গ্যাদাটা ভেউ ভেউ করে বলে উঠল, আমাকে ওই সুভদ্রা পুঁটি মাছ বলেছে, আর বলেছে আমার নাম নাকি পুঁটি, আমাকে ভেজে খেয়ে নিবে। বলেই আবার ভ্যাঁ করে কেঁদে দিল। রান্নার মাঝে বাড়ির সবচেয়ে প্রাঞ্জল মানুষ সঞ্জিত হাজির। পড়ার পাঠ শেষ করে হাঁপ ছেড়ে বেঁচেছে যেন। চাকরির জন্য যে উঠে পড়ে লাগবে সে ভাবটাও নেই। সারাদিন পাড়ার কার কি হয়েছে, কার কি লাগবে, এই করেই দিন পার করে। আর কবিতা লেখে। খুব বড় জোর আরও বছরখানেক পরে জোর করে ব্যবসার কাজে বসানো যাবে তাকে। তার আগে এই হই হই করেই দিন যায় তার। বই খাতার আশেপাশে তাকে খুব একটা পাওয়া না গেলেও কিভাবে যেন রেজাল্ট নিয়ে আসে ফার্স্ট ক্লাস। বড় মামা তো প্রায় মজা করে বলেন, কী রে জিৎ, তোর পড়াশোনার হাল দেখলে তো মনে হয় কখনো পাস টাস করতে পারবি না, কিন্তু এই রেজাল্ট আনিস কী করে? সঞ্জিত হাসতে হাসতে বলে, জেঠু, এই জিতকে হারানো কি এতই সহজ? তোমরা তো নামের সাথেই জিত দিয়ে দিয়েছ। তা বটে তা বটে বলেই মাথা দোলায় অমলকান্তি। সঞ্জিত এসে পৃথুকে কোলে তুলে নিল। চল তো দেখি, সুবোধের খবর করে দিব আজকে। সঞ্জিত সুবোধকে দুঘা দেওয়ার উদ্দেশ্যে পৃথুকে নিয়ে বের হলো পাশের বাসায় গায়ত্রী পিসির বাড়িতে। গায়ত্রী পিসি এখন বড়লোক বাড়ির বউ, গা ভর্তি গয়না যেন ছমছম করে। বিয়ের পর অর্থে আভিজাত্যে অনেক ওপরে উঠে গেলেও মধ্যবিত্তের আন্তরিকতাটুকু এখনও বেশ আছে। যদিও টাকা পয়সা কম থাকা মানুষজনকে একটু এড়িয়েই চলে, কিন্তু নামি দামি লোকের কাছে একেবারে বিনয়ের অবতার। তবে সঞ্জিতকে দেখে উচ্ছ্বসিত হওয়া বা না হওয়ার কিছু নেই। পাড়ার ছেলে, তার কাছে আবার ভাব কি? চিত্রলেখা আর সুবোধ গায়ত্রী দেবীর 2 ছেলে মেয়ে। সুবোধ পড়ে ক্লাস 4-এ আর চিত্রলেখা সামনের বার মাধ্যমিক দেবে। চিত্রলেখার বাবা বিরাট ব্যবসায়ী, কাজ ফেলে আসা সম্ভব নয়, তাই সময় পেলেই ছেলে মেয়ে নিয়ে একাই চলে আসে গায়ত্রী দেবী বাপের বাড়িতে। পৃথুকে কোলে নিয়ে সোজা সুবোধের খোঁজে ওদের বাড়িতে হানা দেয় সঞ্জিত। সুবোধ, সুবোধ, কই রে তুই? লাল একটা জ্যাকেট গায়ে বেশ ভাব নিয়ে সামনে এলো ছোটবাবু। হ্যাঁ রে সুবোধ, তুই পৃথুকে কি বলেছিস রে? কি আবার বলবো, বলেছি ও একটা পুঁটি মাছ। এই শুনে পৃথু আবার ভ্যাঁ করে কেঁদে দিতে লাগলো। দেখো না দাদা ভাই, ও আবার আমায় বলছে পুঁটি মাছ। আহারে পৃথু সোনা, পুঁটি মাছ তো ভালো, খেলে বুদ্ধি বাড়ে, বুদ্ধি হয়। দেখো না, আমাদের সুবোধ তো পুঁটি মাছ পায় না, তাই ওর ঘটে বুদ্ধিও হয় না। সঞ্জিতের এই কথা শুনেই কিছু না বুঝেই পৃথু হি হি করে হেসে ওঠে। সুবোধকে খেপানোর জন্য সঞ্জিত আবার বলে ওঠে, সুবোধ পুঁটি মাছ না পেয়ে হয়ে গেছে অবোধ। এইবার সুবোধের চোখ মুখ লাল হয়ে যায়। এক দৌড়ে মা মা বলতে বলতে ঘরে দৌড় দেয়। তার আগেই চিত্রলেখা হাজির। সঞ্জিত দা, সুবোধের পিছে না লাগলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? তোরই বুদ্ধি লোপ পেয়েছে, আর সুবোধের কি দোষ দেব? ভালো হবে না বলে দিচ্ছি। গায়ত্রী পিসি এসেই এর মধ্যে হাজির। এই কি হয়েছে রে? সঞ্জিত হেসে বলে, আর বলো না পিসি, আমাদের পৃথু আর সুবোধের গোল বেঁধেছে, তাই মিটাতে এলাম। ভাইয়ের হয়ে ওকালতি করতে এসেছে তোমার মেয়ে, বুঝছো? পিসিও হেসে দিলেন, তা তো করবেই। আচ্ছা বাবা, তুই এখন কি পড়ছিস বলতো? পড়ার পার চুকিয়ে দিলাম, এবার পেট পুজোর জন্য কর্মসংস্থান খুঁজতে হবে। তা সায়েন্সটা ছেড়ে দিলি? আচ্ছা, সায়েন্সের একটা সাবজেক্টে থাকলেও তো টিউশনি করে কত টাকা আসতো।
বাপ-দাদা থাকলেই যে নিজের কিছু করতে হবে না তা তো কোথাও বলা নেই, তাই না? যাই বল, সায়েন্স ছাড়া অন্য সাবজেক্টের কথা তো আমি ভাবতেই পারি না। তোর পিসে মশাই মেয়েকে ডাক্তার বানাবে আর ছেলেকে ইঞ্জিনিয়ার। চিত্রাকে তো লন্ডনে সেটেল করার ব্যাপারে সব ঠিকঠাক করে রেখেছ ওর বাবা। আচ্ছা শোন, চা খেয়ে যাবি তো নাকি? বৌদি, ও বৌদি, একটু চুলাটা জ্বালাও দেখিনি, ঘরে চা পাতা আছে তো নাকি? এই বলে চিত্রলেখার মা রান্নাঘরের দিকে যেতে লাগলেন। না পিসি, এখন আর চা খাবো না, বাড়িতে পিঠে পুলির আয়োজন হয়েছে, মা তোমাদেরও যেতে বললো, চলো না। তোর কাকির হাতের কাজটা শেষ হয়নি, সন্ধ্যা বাড়িটা দিয়ে আসছি আমরা, যা তুই। সঞ্জিত সুবোধের মাথায় হালকা চাটি মেরে বলল, এই অবোধ, চল চল আমাদের বাড়ি চল, তোর পুঁটি মাছ দিয়ে তোকে আজকে ভাত খাওয়াবো। আর এই চিত্রা, বেশি সাজগোজ করিস না কিন্তু, পরে সাজতে গিয়ে পিঠের ভাগ পাবি না। চিত্রা বের হয়ে এসে মুখ ভেঙচে সুবোধকে নিয়ে গটগট করতে করতে বেরিয়ে গেল। চিত্রার মা কিছু বলল না, কিন্তু সঞ্জিতের সাথে এত আদিক্ষেতাও সে পছন্দ করে না। উঠতি বয়সে ছেলে মেয়ে, মন দিতে নিতে কতক্ষণ, খালি টই টই করে পাড়া বেড়ানো ছেলেটার। তীর্থটার সাথে ভাব থাকলেও একটা লাভ হতো। মনে মনেই বলে যান এসব, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেন না চিত্রার মা। জানেন কিছু বলতে গেলেই জল ঘোলা হবে। ঢেকিতে চাল গুঁড়া করার সময় সুন্দর একটা ছন্দ ওঠে। ঢেকির দাঁড়ে পা দিয়েছে সোমা আর ছোট বউ জয়িতা। ঢেকির মুখে চালের দানাগুলো দিয়ে হাত সরিয়ে দিচ্ছে সেজ বউ সুলতা। নির্দিষ্ট ছন্দে ঢেকির মুখ ওঠানামা করছে, আর দানা দানা চালগুলো কি সুন্দর মিহি হয়ে যাচ্ছে। উঠোনের আরেক পাশে চুলায় এক মনে মুড়ি ভেজে চলেছেন মেজবউ সাবিত্রী, সোমার মেজমামি। মুড়িগুলোও পটপট শব্দে বেশ একটা সুর তুলেছে। ঢেকির শব্দ আর মুড়ি ভাজার শব্দের সাথে সাথে হঠাৎ করে সদর দরজায় মোটর গাড়ির শব্দ। সবাই উৎসুক মুখে চেয়ে দেখে সোমার মা, এ বাড়ির বড় মেয়ে অদিতি, ছেলে সৌম্যকে নিয়ে ভেতরে ঢুকেছে। সোমার বাবা কল্যাণবাবু গাড়ি থেকে ব্যাগ নামাতে ব্যস্ত এখন। বাড়িতে ঢুকেই সৌম্য এক ছুটে সোমাকে জড়িয়ে ধরে। সোমাও জড়িয়ে ধরে তার ছোট্ট ভাইটিকে। হাত থেকে চালের গুঁড়া সরিয়ে প্রণাম করলো অদিতিকে। কেমন আছো মা? পথে কোনো অসুবিধা হয়নি তো? অদিতি হালকা মাথা নেড়ে জানতে চাইল। তুই কেমন আছিস? সব ভালো? সোমাও হালকা হেসে একটা হ্যাঁ সূচক উত্তর দিল। সোমার সাথে অদিতির একটা শীতল সম্পর্ক বহুদিনের। হ্যাঁ কোনো মতে কথা সারে মামে। সোমা গিয়ে বাবাকে প্রণাম করতেই মেয়ের মাথায় হাত রাখলেন কল্যাণবাবু। কেমন আছিস রে মা? শোন, অনেক চকলেট এনেছি সবার জন্য, সারা বছর খেয়েও শেষ করতে পারবি না তোরা। বাবা, তুমি মনে হয় সফরে যাও শুধু চকলেটই আনতে, তাই না? কল্যাণবাবু মেয়ের কথায় হেসে ওঠেন। আরে চাওয়ার মধ্যে তো মুখ ফুটে চকলেটটাই চাষে, তাই গেলে বেশি করে আনে আর কি। একে একে বাড়ির সবার সাথে কুশলাদি বিনিময় করে বেশ খানিকটা সময় পার হয়ে গেল। সুলতা এসে শুভময়কে ব্যাগগুলো ঘরে তোলার জন্য তাড়া দিতে লাগলো। যাও তো বাপু সবাই, আগে হাত মুখ ধুয়ে একটু জিরো, মুখে দুটো দানা দাও, এতটা পথের ধকল আর কম হয়নি তো। সোমলতার মা অদিতি রায়বাড়ির তৃতীয় সন্তান, কারো বড় পিসি তো কারো বড় মাসি। বাবা মার সাথে দিনগুলো ভালোই চলেছিল ছোটবেলার সোমার, কিন্তু বয়স যখন 7 বছর তখন সোমলতার মা ছেলে জন্ম দিতে গিয়ে এক দুর্ঘটনার শিকার হন। নিজের ভুলের দায় সেই অদিতি হঠাৎ করেই সোমার উপর চাপিয়ে দেয়। আর সেই যে বাবা মার মধ্যে একটা শীতল সম্পর্ক শুরু হলো, তার রেশ চলেছিল বহু বছর। বিয়ের অনেকগুলো বছর পার হলেও সন্তানের মুখ দেখার ভাগ্য হয়েছিল না তখনও অদিতির। একটা সন্তানের জন্য সে কি করেনি। হাহাকার আর শূন্যতায় যখন দিন কাটে, তখন মেজ বৌদির হাত ধরে সোমলতাকে বুকে আঁকড়ে ধরে জীবন ফিরে পায় অদিতি। সেই অদিতি আদর ভালোবাসা দিয়ে সোমাকে বড় করে। মায়ের মমতায় বড় করলেও এক সময় এক অদ্ভুত বিষণ্ণতা জেঁকে বসে। বিয়ে দিলে তো এই মেয়েও পর হয়ে যাবে, তখন কি নিয়ে থাকবে সে? আবার বদ্যি ডাক্তার পুজো পালির ধুম লেগে যায় নিজের সন্তানের জন্য। সোমলতা তখন আদরেই ছিল। নিজের একটা মেয়েবেলায় একটু একটু করে বড় হয়েছে সোমা। 11 বছরে পড়েছে তখন সে। প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে সামনে মাধ্যমিকের স্কুল, নতুন জামা ফিতে সব কিনে নতুন বন্ধুদের দেওয়া হাতছানি। অদিতির তখন এক অদ্ভুত মনোকষ্ট। 9 মাসের অন্তঃসত্ত্বা সে। ডাক্তার বলেছে ছেলে হবে, এই তো চেয়েছিল সে সারা জীবন, আর কি চাই সে? ভগবান তো মুখ তুলে তাকিয়েছেন, কিন্তু খচখচ করছে মনটা।
যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, যদি ছেলে আর কোলজুড়ে না আসে। এই আতঙ্কে অস্থির থাকতো অদিতি সবসময়। ডাক্তার বলেছে এমন ভয় হয়, কিন্তু এত ভয় পেলে যে বাচ্চারই ক্ষতি। এই শুনে চিন্তা যেন আরও বেড়ে যায়। সোমার সেদিন স্কুলের প্রথম দিন। পিঠ ভর্তি ঝাঁকড়া চুল, শ্যাম্পু করে পরিপাটি হয়ে স্কুলে যাওয়ার জন্য সে একেবারে তৈরি। তখনই গগনবিদারী চিৎকার। স্নানঘরে শ্যাম্পুর জলে ভিজে থাকা মেঝেতে পড়ে গিয়েছে অদিতি। কল্যাণবাবু বাড়িতেই ছিলেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো অদিতিকে। কিন্তু সোমার আর সেদিন স্কুলে যাওয়া হলো না। বরং মা ভয়ঙ্কর চোখে চেয়ে রইলেন তার দিকে, যেন সোমা ইচ্ছে করে এই কাজটা করেছে। বাড়ি ফিরেও আর স্বাভাবিক হতে পারেনি অদিতি। সামনে পেলেই সোমাকে মারতে আসতো আর হিসিয়ে বলতো, পোড়ামুখী, আমার ছেলেকে মারতে এসেছিস? নিজের বাপ মাকে এখন আমার ছেলের দিকে চোখ তোর, তাই না? সোমা কিছুই বুঝতো না, শুধু অঝোর ধারায় কেঁদে যেত। বাবা অনেক বুঝাতেন সোমাকে, মা অসুস্থ তাই এমন করে, কিন্তু সে বোঝে না অসুখ হলে তার সাথে কেন এমন করে তার মা। কল্যাণবাবুও মা মেয়েকে সামলাতে সামলাতে ব্যস্ত। অদিতিকে যে কোনোভাবেই বোঝানো যায় না। সময় গড়িয়ে ছেলে এলো, একটু একটু করে ঠিক হচ্ছিল অদিতি, কিন্তু বিধিবাম। ছোট্ট সোমার খুব একটা কাছে আসতে দিত না সে সৌম্যকে, অর্থাৎ তার ছেলেকে। সৌম্য তখন হামাগুড়ি দিতে শিখেছে। ছেলেকে ঘুম পাড়িয়ে বারান্দায় ভেজা কাঁথা যখন মেলে গিয়েছে, ছেলে তখনই ঘুম থেকে উঠে পড়ে কান্না করা শুরু করে দিয়েছে। সোমা পাশের ঘর থেকে ছুটে এসে দেখে হামাগুড়ি দিয়ে তার ভাই প্রায় বিছানার কাছেই চলে এসেছে, আর একটু হলেই পড়ে যাবে। সোমা যেই ধরতে গেছে অমনি অদিতি ঘরে ঢুকেছে। মাকে দেখে ভয় পেয়ে আর ভাইকে নেওয়ার সাহস পায়নি সে। ছোট্ট সৌম্য ততক্ষণে বিছানা থেকে গড়িয়ে পড়ে আরও জোরে চিৎকার করে কান্না জুড়েছে। অদিতির সেই মানসিক ব্যাধি মনে হয় আবার ফিরে আসে এই মুহূর্তেই। পড়ে যাওয়া সৌম্যকে কোলে নিয়ে কোনো রকমে বিছানায় রেখে অমানুষের মতো মারতে থাকে সোমলতাকে। মারতে মারতে দেয়ালে মাথা ঠুকিয়ে দিতে বলতে থাকে, আর আর কখনো নিবি আমার ছেলেকে? বল বল, নিবি? নিজের বাপ মাকে গিয়ে এখন আমাদেরকে দেশেছিস? সোমলতা তখনও জানতো না তার আসল পরিচয় কী। মার খেয়ে সোমা প্রায় অজ্ঞান হয়ে পড়ে। বাড়িতে কেউ ছিল না সেদিন, কিন্তু অদিতির চিৎকার, সোমার কান্না আর বাচ্চার কান্নায় প্রতিবেশীরা বাসায় জড়ো হয়ে পড়েছিল। ফোন করে সোমার বাবাকে অফিস থেকে ডেকে আনা হয়। সোমার বাবা কল্যাণবাবু বুঝতে পেরেছিলেন অদিতি সোমাকে নিয়ে কোনো একটা ঘটনা ঘটিয়েছে। অদিতি আর সোমার ব্যাপারে এক ডাক্তার বন্ধুর সাথেই কিছুদিন আগে আলাপ করেছিলেন কল্যাণবাবু। সব শুনে ডাক্তার বলে সোমাকে অদিতির থেকেই কিছুদিন আলাদা রাখার। তাই অফিস থেকেই টেলিফোনে অদিতির বড় ভাই অমলকান্তিকে পুরো ঘটনা জানিয়ে রেখেছিলেন কল্যাণবাবু। অদিতি আর সোমার এত বড় সংকটে অমলকান্তি এসেছিলেন উদ্ধারকর্তা রূপে। সোমাকে নিয়ে ফিরেছিলেন আবার রায়বাড়ি। তখন থেকেই সোমা বেড়ে উঠল মামা বাড়ির আদর স্নেহে। যদিও বাবা নিয়মিত খরচ পাঠাতেন, কিন্তু বড় মামা এগুলো খরচ না করে সোমার বিয়ের জন্য আলাদা করে জমিয়ে রাখতেন। মায়ের সাথে কদাচিৎ দেখা হতো সোমার। মা সবসময় ভাইকে তার কাছ থেকে দূরেই রাখত। এই ব্যাপারটা নিয়ে দীর্ঘ বছর সোমলতা কষ্টে ভুগেছে। সেই কষ্ট যে আজও নেই তাও বলা যায় না, কিন্তু এখন সয়ে গিয়েছে। স্কুল কলেজের পরীক্ষা শেষে ছুটি ছাটায় বাড়ি যেত যখন সোমলতা, কিন্তু মায়ের আচরণে কষ্ট পেয়ে নিজেই ছুটি শেষ হওয়ার আগে ফিরে আসতো মামার বাড়িতে। মামা বাড়িতে এসে মা, বাবা আর ভাইয়ের কথা মনে পড়ে প্রথম দিকে খুব কষ্ট হতো তার। আরও কষ্ট হতো যখন সে নিজের জন্ম পরিচয় জানতে পারে। প্রায় লুকিয়ে লুকিয়ে কাঁদত সোমা। মেজমা এসে তখন পরম মমতায় বুক চাপটে ধরে রাখতেন সোমলতাকে। এবারই সবার আদরে ধীরে ধীরে কষ্টটা শুয়ে যেতে থাকে মনের গহীনে। কিন্তু মাঝে মাঝে একটা দিন ভীষণ মন খারাপ জড়িয়ে থাকে। বাড়ির সবার আদরেও সেই মন খারাপটা কাটে না। নিজের মতো করে নিজেকে সময় দেওয়ার জন্য নদীর ঘাটে চলে যেত সোমা। কখনো বা একটা গল্পের বই, আবার কখনো বা পথের ধারে কুড়িয়ে পাওয়া ফুলের গোছা নিয়ে বটগাছের গুঁড়িতে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে মেজমা পাঠাতেন সঞ্জিতকে নদীর ধারে। প্রায় তিনি এসে নানান রকম ভূতের গল্প বলে কিংবা মজার মজার কাহিনী বলে সোমার মুখে হাসি ফোটানোর প্রাণান্ত চেষ্টা করে যেত সঞ্জিত। সেই চেষ্টা খুব একটা বিফলে যেত না, বরং সোমার মন খারাপের কালো ছায়াটা আস্তে আস্তে সরে যেত।
ফেরার পথে প্রায় প্রত্যেক দিনই এক ঠোঙা বাদাম কিনে খেতে খেতে ফিরত দুজনে। সঞ্জিত গল্প বলতে বলতে বাদামের খোসা খুলে সোমার হাতে দিত, আর সোমা এক মনে সে বাদাম খেয়ে যেত। সেই মুহূর্তে সোমাকে দেখলে মনে হতো এই ধরায় বাদাম ছাড়া আর কোনো দ্বিতীয় খাদ্য অবশিষ্ট নেই। ঠেকিতে একটানা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে সোমলতা আসে ঠেকির মুখে চাল সরিয়ে দিতে। এই সময় খুব সাবধানে চাল সরাতে হয়। একটু বেখেয়াল হলেই ঠেকির পাড়াটা হাতে গিয়ে পড়ে। মানুষজনের হই হট্টগোল, ঠেকির শব্দ, বাচ্চাদের কোলাহল, মুড়ি ভাজার পটপট আওয়াজ, সব মিলিয়ে যেন এলাহি কারবার। এর মাঝেই সোমার বড় মামা অফিসের পিয়ন দিয়ে ভিসিআর ক্যাসেট পাঠিয়ে দিলেন। সঞ্জিত, শুভ, পৃথু, তিতলি, সুবোধ সবাই হৈ হৈ করতে লাগলো আঙিনা জুড়ে। সঞ্জিতের মা বাড়ির মেজ বউ সাবিত্রী দেবী বলে ওঠেন, হ্যাঁ রে জিৎ, এত বড় হয়েছিস তাও বাচ্চাদের মতো হৈ হট্টগোল করা গেল না, তাই না? মা, তুমি কি সবসময় চাও আমি গম্ভীর মুখে চলি? তা হবে কেন? তাই তো করতে বলছো। আচ্ছা বাবা, ঘাট হয়েছে আমার, এখন যা হাত মুখ ধুয়ে চারটে খেয়ে নে। সঞ্জিত হো হো করে হেসে ওঠে, এখনও তো সন্ধে লাগেনি, এই তো দুপুরের খাবার খেয়ে উঠলাম, এখন আবার চারটা খাবো? কি বলো তো তুমি? উফ, যা তো বেশি বকিস না, সবাইকে হাত মুখ ধুয়ে নিতে বল। সন্ধ্যা প্রদীপ দিয়ে মুড়ি মাখানো হবে, তেল চানাচুর দিয়ে গরম গরম মুড়ি, আর তার সাথে খেজুরের গুড়ের চা। আর শোন, দাদা সিনেমা দেখার জন্য ভিসিআর পাঠিয়েছে, বাজারে গিয়ে উত্তম সুচিত্রা 2টা ক্যাসেট নিয়ে আয় তো। এই সময় শুভময় বলে ওঠে, না না না, উত্তম সুচিত্রা দেখবো না। তিতলে বলে ওঠে, বিয়ের ফুল মুভিটা দেখি চলো, সামনে আমাদের সোমাদের বিয়ের সিরিয়াল, সেই মজা হবে। সোমলতা চেঁচিয়ে বলে, এত তাড়াতাড়ি আমি বিদায় হব না এখান থেকে। ছোট বউ জয়িতা বলে, তোমাদেরও বলি হারি, এ তো দেখি গাছে কাঁঠাল গোফে তেল, পাত্তর কে তা কে জানে, বলে উড়ছুরি তরবে। এই আবার বিয়ের ফুল ছবি দেখবো না, ওখানে এক বোনের সাথে বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ে হয় অন্য বোনের সাথে। সোমলতা হৈ হৈ করে ওঠে, এ কি কথা, তুমি তো কাহিনী বলেই দিলে, এখন আর এই সিনেমা দেখে মজা পাওয়া যাবে? এই সিনেমা বাদ। তাহলে কোন সিনেমা? সোমলতা বলে ওঠে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। তিতলি বলে ওঠে, ওরে আমাদের লতা পাতা আছে নাকি কেউ উঠিয়ে নিয়ে যাওয়ার মতো? আহা, যদি কেউ থাকতো রে। অমন সময় ঘর থেকে বের হয়ে আসেন রাঙাদিদা, আমি রঞ্জিত মল্লিকের ছবি দেখতে চাই। সঞ্জিত হো হো করে হেসে উঠল, ওগো বুড়ো ঠাকুমা, এই বয়সে তোমার রঞ্জিতের প্রেমে হাবুডুবু খাওয়ার অবস্থা নাকি? এই সঞ্জিতকে চোখে পড়ে না? ঠাকুমা এসে সঞ্জিতের কানটা মলে দিলেন, তুমি হিরো হও, তোমারও প্রেমে পড়ব। সবাই আবার অট্ট হাসিতে ফেটে উঠল। সবাই যখন কোন ছবি দেখবে তা নিয়ে আলোচনার ঝড় তুলেছে, তখন পাশের বাসার কাকিমারা চিত্রলেখা এসে আবার বাড়ি মাতিয়ে তুলল, ওরে বাবা, এই তো দেখি বাসায় সেই মহা উৎসব। আর বলো না ঠাকুরঝি, তোমার দাদা ভিসিআর পাঠিয়েছে, আর বাড়ি শুদ্ধ সবাইকে কি ছবি দেখবে তা নিয়ে যা গোল বাঁধিয়েছে। চিত্রলেখা বলে ওঠে, ওমা তাই নাকি, তাহলে টাইটানিক মুভিটা দেখলে কেমন হয়? হঠাৎ করে সঞ্জিত কেসে ওঠে, বাহ, এই সিনেমাও দেখে নিয়েছো তুমি নাকি? এখনও তো বাজারে আসেনি। এখনও দেখিনি, কিন্তু আমার বন্ধু বান্ধবীরা এই সিনেমার কথা খুব বলছে, পত্রিকায় দেখেছে নাকি, এই ছবি দারুণ। এদিকে ছোট পৃথু ঢেকির কাছে এসে বারবার চালে হাত দিতে চায়, কোনো রকমে ধমকে ওকে সরানো হয়েছে। ধমকে আবার ভ্যাঁ করে কেঁদে বলে ওঠে, আমিও চাল গুঁড়া করবো, আমিও চাল গুঁড়া করবো। সোমলতা বলে, আচ্ছা পৃথু, তুই কথায় কথায় কীভাবে এত কান্না করিস বলতো? হঠাৎ করে সোমলতা বেখেয়ালে হাত সরাতে ভুলে গেলে ঢেকির মুখটা এসে তার হাতে পড়ে। ও মা গো বলে চিৎকার করে ওঠে সোমা। সবাই যে তার হাতের কাজ সরিয়ে সোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পৃথুর মা অচলা এসে পৃথুকে 2টা চড় দিয়ে দেয়। অস্থির মেয়ে একটা, ওর অস্থিরতায় কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটবেই। সোমলতা বলে ওঠে, মাসি, ও তো কিছু করেনি, ওকে ওকে শুধু মারলে কেন বলো তো? ও তো এখানে ছিলই না। মেজবউ সাবিত্রী উঠে এসে ঠান্ডা জল ঢালতে লাগলেন। সঞ্জিতকে বললেন, বাজারে গিয়ে 2টা ব্যথার ওষুধ আনতো। কিচ্ছু হয়নি মা, একটু পর দেখো ব্যথা এমনি কমে যাবে, কয়দিন পর পর সময় ব্যথা পাওয়া ও ভাসে পরিণত হয়েছে। কিরে লতা পাতা, ঠিক বলিনি? এই বলে সোমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল জিৎ। মেজমা এসে আবার বকে দিলেন জিৎকে, সব কিছুতে তোর মজা না করলে হয় না, তাই না রে?
সিনেমার গল্প থেকে হঠাৎই ব্যথার গল্পে মন নিল আসর। কে কবে কিভাবে ব্যথা পেয়েছে, কিভাবে সেরেছে, সেই গল্পে মেতে উঠল সবাই। ঠিক এই সময়ে সদর দরজায় কড়া পড়ল। এই জিৎ, দেখ তো কে এলো। সন্দীপ দরজা খুলে চেঁচিয়ে বলল, আরে কি কপাল, মেঘনা চাইতে জল যে। কে এলো রে সঞ্জিত? ডাক্তারবাবু এসেছে কাকিমা। ও মা, এত তাড়াতাড়ি ডাক্তারকে খবর দিল কে? ততক্ষণে তীর্থ বাড়ির আঙিনায়। কার কি হয়েছে রে সঞ্জিত? সবাইকে চমকে দিতে তো আমি মনে হচ্ছে চমকে গেলাম। সঞ্জিত বেশ মজা করে চেঁচিয়ে বলল, দেখি দেখি, সবাই জায়গা দিন, ডাক্তারকেই রোগীর কাছে যেতে দিন। তীর্থকে দেখে আবারও আনন্দের একটা রোল বয়ে উঠল। বড় বউ দৌড়ে এলেন। হ্যাঁ রে তীর্থ, এভাবে চিঠি না দিয়ে টেলিফোন না করে চলে এলি যে, কোনো বিপদ আপদ হয়নি তো? বিপদ আপদ হলে কি আর এভাবে বাড়ি আসতাম নাকি মা? সামনের সপ্তাহ থেকে আমার প্রথম চাকরির শুরু, নিজ মুখে খবর দিব বলে এতটা পথ পাড়ি দিয়ে এলাম। আর তোমরা যে কত কিছু ভেবে নাও না। মায়ের মন রে, তুই কি বুঝবি? আচ্ছা মা, এখন তো চিন্তা দূর হলো নাকি? দেখি তো, রুগী দেখতে দাও। সঞ্জিত আবার বলে ওঠে। ডাক্তার আসিবার আগে সোমা রুগী হয়ে গেল। মেজবউ তেড়ে উঠল। তোর সবসময় ফাসলামি লেগেই থাকে তাই না? যা, দাদার ব্যাগটা নিয়ে ঘরে রেখে আয়। আর তীর্থ, তোর রুগী দেখা শেষ হলে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবি। তীর্থ সোমার কাছে এসে বলে, তুই তো আমার প্রথম রুগী রে, দেখি কি কাণ্ডটা করেছিস। সোমার হাতটা তুলে নিয়ে এদিক সেদিক ঘুরিয়ে দেখে। এমন সময় তীর্থর মা বললেন, ইয়ার এমন কি, এমন কত হয়েছে, একটু জলে হাত ডুবিয়ে রাখলেই তো হয়। জেঠিমা, তুমি তো দেখি ডাক্তারের ভাত বন্ধ করার পায়তারা করছো। সোমা তো তীর্থ তার প্রথম রুগী, তাই না? ঠিক বলেছিস রে সঞ্জিত। তা সোম, আমার ফি দিবি না? তীর্থ মাঝে মাঝে সোমলতাকে সোম বলে ডাকে। শুধু তীর্থ না, এ বাড়ির কারো কাছে সে লতা, কেউ বা ডাকে সোমলতা, আবার কেউ ডাকে সোমা। সোমা সঞ্জিতের দিকে তাকিয়ে তীর্থকে জবাব দিল, তুমি তো ওষুধে লিখে দিলে না তীর্থদা, ফিস দিব কিভাবে? তাও তো কথা। যা, একটা কাগজ কলম এনে দে তো কেউ, তোর পথ্য লিখে দিচ্ছি। বল কত টাকা দিবি? দেনার খাতে লিখে রাখো, পরে দিয়ে দেব। পরে তো সুদে আসলে অনেক বেড়ে যাবে রে, দেখিস ভুলে যাস না আবার। সোমার চোখ আবার গেল সঞ্জিতের দিকে। সঞ্জিত তাকিয়ে আছে তীর্থর দিকে, আর তীর্থ সোমার দিকে। সময় কি থমকে গেল? না, সময় থামেনি। ছোট পৃথু ঘর থেকে ছুটে এসে তীর্থর হাতে একটা 1 টাকার কয়েন দিয়ে বলল, এই নাও তোমার ফিস, দিদিকে ঠিক করে দাও তো। পৃথুর কাণ্ডে বাড়ির সকলে হেসে খুন। তীর্থ পৃথুর গলাটা টেনে বলে, হ্যাঁ রে বুড়ি, একটু নয় ধারেই থাকতো তোর দিদি, সব ঋণ কি শোধ করতে হয় রে। অধ্যায় 4। ভোরের আলো সবেমাত্র ফুটেছে। এই সময় সঞ্জিতের দরজায় বেশ কয়েকটা টোকা পড়ল। চোখ দোলতে দোলতে দরজা খুলে দেখে সোমা দাঁড়িয়ে আছে 2টা জলের বালতি নিয়ে। সঞ্জিত ভুরু কুচকে নাক টেনে চোখ ছোট বড় করে নানান মুখভঙ্গি করতে লাগলো। কী রে লতা পাতা বিচুটি পাতা, কাল হাতে ছেঁচা খেয়ে কি মাথাটা গেছে না কি রে তোর? এই ভোরে বালতি কলসি নিয়ে কই যাস? পুকুরে ডুবে মরবি নাকি? আর তার সাক্ষী রাখবে আমাকে? আমি বাবা তোর মরণের সাক্ষী হতে চাই না। সঞ্জিত দা, বড্ড বাজে বকো তুমি। খেজুরের রস আনতে যাব, চলো তুমি আমার সাথে। আর লোক পেলি না, আমি পারবো না, শুভকে ডেকে নে যা। ওই বাদর আমার কথা শুনবে? আমাকে যেতে হবে পাশের গ্রামে, সাইকেল বের করো। আর আমার হাতে ব্যথা, তোমাকে চালাতে হবে। ওরে বাপরে, সাইকেল চালাবি তো পা দিয়ে, হাতের ব্যথা তো কী হয়েছে? ঠিক আছে যাও, যেতে হবে না, আমি একাই যাচ্ছি। বলেই মুখ ঝামটা দিয়ে সোমা পিছ ফিরল। সোমা পিছ ফিরতেই ওর চুলগুলো টেনে ধরল সঞ্জিত। সঞ্জিতটা, আমি কিন্তু খুব ভাঙিয়ে দিব সবার। দে না, কে মানা করেছে? গেট খুলে শিউলিতলায় দাঁড়া, আমি হাত মুখ ধুয়ে আসছি। নিজে তো পটের বিবি সেজে এসছে, এসো তাড়াতাড়ি। এই বলেই বালতি দুলিয়ে দোতলার সিঁড়ি দিয়ে নামতে গেল সোমা। অমনি দৌড় খুলে মেজমামি বের হয়ে এলেন। এই ভোর রাতে কই যাচ্ছিস রে তোরা? তোর না হাতে ব্যথা? তোমার মহারানী খেজুরের রস আনতে যাবে, আর তুমি তো নিজের ছেলেকে চোখেই দেখো না। তোমার আদরের সোমা ওই সুযোগটাই নিয়েছে, বুঝছো? আমার ওপর হুকুম তলব করেছে তাকে পাশের গ্রামে নিয়ে যেতে হবে গাছ চিরে রস আনার জন্য। দেখেছো দেখেছো মেজমা, আমি কি এগুলো একাই খাবো নাকি? বাড়ির সবাই খাবে তো।
সেই আর চিবিয়ে খাওয়ার জন্য আমার মাথা তো আছেই তোমার, তাই না? উফ, তোরা থাম তো। সঞ্জিত, সোমাকে দেখে নিয়ে যাবি আর সাবধানে ফিরবি, ঠিক আছে? আর কিছু মা জননী? না, আপাতত আর কিছু না, তাড়াতাড়ি যা, যে ফিরাই। বাড়ির মেজ বউ সাবিত্রীর সোমার ওপর একটা অন্ধ ভালোবাসা আছে। দিনকুলে সব হারানো মেয়েটার মা মৃত্যুর সময় সোমাকে সাবিত্রীর হাতেই তুলে দিয়েছিলেন। সাবিত্রীও নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিলেন সোমাকে। কিন্তু সব গোল পেকে গেল যখন মাসখানেক যেতে না যেতেই বড় ননদ এসে বাচ্চাটাকে নেয়ার জন্য আবদার জুড়েছিল। বিয়ের অনেক বছর হয়ে গেলেও একটা সন্তানের জন্য অদিতির অনেক কষ্ট, তা সাবিত্রী বোঝে। কিন্তু দুধের শিশু সোমাকে কোনোভাবেই কোল ছাড়া করতে মন চায়নি সাবিত্রীর। অদিতিও বাচ্চার জন্য পাগল হয়ে উঠে পড়েছিল। পরে বড় ভাসুর এসে মেজবউকে বোঝায়, মেজবউ, আমি যে আবদার নিয়ে এসেছি সেটা হয়তো একদমই ন্যায়সঙ্গত না, কিন্তু অদিতির মুখের দিকে যে তাকানো যাচ্ছে না। বাচ্চার জন্য মনে হয় পাগলই হয়ে যাবে। ওকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি কেবল তুমিই দিতে পারো। আর সোমা তো দূরে কোথাও যাচ্ছে না, আমাদের কাছে আছে নাকি? যখন মন চাইবে দেখতেও পারবো আমরা তাকে। তাছাড়া সোমার বাবা মায়ের পরিচয় পেলো একটা, এতে মন্দ কি বলো? তুমি একটু ভেবে দেখো মেজবউ। মেজবউ অনেক ভেবেছেন, মন থেকে সায় দিতে পারেননি, কিন্তু বাচ্চাটা একটা ভালো পরিবেশ পাবে, বাবা মা পাবে, এই ভেবে বুকে পাথর ভেদে ছোট্ট সোমাকে বড় ননদের হাতে তুলে দিয়েছিলেন সাবিত্রী। সবার মঙ্গলের কথা চিন্তা করেই সোমাকে ছেড়ে দিয়েছিলেন অদিতির হাতে। কিন্তু মনে একটা কষ্ট ঠিকই ছিল। সেই সকালে অমলকান্তি যখন 11 বছর বয়সের সুমলতাকে নিয়ে আবার বাসায় ফিরেছিলেন, তখন অদিতি আর কল্যাণবাবুও ছিলেন। অমলকান্তি বোনের বাসায় যাওয়ার আগে অদিতি আর সোমার ব্যাপারটা বাড়ির সবাইকে জানিয়ে দিয়েছিলেন। এও বলেছিলেন অদিতিকে নিয়ে আসবেন দিন দুয়েকের জন্য। সবাই উৎকণ্ঠায় ছিল মেজোকে নিয়ে, কিন্তু মেজো বউ যেন পাথর হয়েছিলেন, কারোর সাথে কোনো কথা বলেননি সেদিন। পরের দিন সবাই সদর দরজা দিয়ে ঢুকতেই মেজো বউ সামনে দাঁড়ালেন। শান্ত স্বরেই সাবিত্রী দেবী বলে উঠলেন, আমার কিছু কথা ছিল, আমার কথার জবাব না দিয়ে কেউ ভেতরে আসবে না। মধুবাবু বউকে সামলানোর জন্য এগিয়ে এলেন, কিন্তু স্বামীকেও ছেড়ে কথা বলেননি সেদিন সাবিত্রী। আমাকে আটকানোর চেষ্টা করো না। এ বাড়িতে আমার স্বামী একটু আয় রোজগার কম করে বলে 4টে বাঁকা কথা শোনাতে আমাকে কেউ কোনোদিনও ছাড়ে না। আর এতটুকু বাচ্চা মেয়ের সাথে এত বড় অন্যায় হয়ে গেল, আমি কিছু বলতেও পারবো না। রাঙাদিদা বের হয়ে এলেন। মেজো, মাথাটা একটু ঠান্ডা কর, ওদের ভেতরে আসতে দে, অত দূর থেকে এলো, একটু জিরিয়ে নিক, তারপর না হয়। রাঙা কাকির মুখের কথা কেড়ে নিয়ে মেজবউ বলা শুরু করলেন, না কাকিমা, আজ আমায় বাধা দিও না। মেয়ের যখন এতই সাত করে মেয়েকে নিয়ে গেল, তখন আমি বুকে পাথর চেপে সবার ভালো হবে ভেবে এটাই করেছি, তাহলে আজকে এই হাল কেন? অদিতির দিকে হিসিয়ে বলে উঠলেন, কি ব্যাপার ঠাকুরজি, মা হওয়ার স্বাদ মিটে গেছে? পারলে না তাই না? যেই নিজের পেটে একটা ছেলে এলো অমনি এতদিন যে মা বলে তোমায় আগলে রাখতো, ওইটুকু একটা বাচ্চাকে ফেলে দিতে এতটুকু বাঁধলো না তাই না? কিভাবে পারলে এতগুলো বিষ মনে নিয়ে চলতে? ভগবান এই অন্যায় সহ্য করবে না, আমি এই বলে দিলাম। অমলকান্তি সবই বুঝতে পারছেন, কিন্তু মেজো বউকে না থামালে কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে স্বয়ং ভগবানও জানেন না। বাড়ির বড় ছেলে, এ বাড়ির বর্তমান কর্তা অমলকান্তি হাত জোর করে মেজো বউয়ের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। মেজো বউ, তুমি আমায় ক্ষমা করো, আমি পারিনি তোমার কথা রাখতে। অদিতি মানসিকভাবে অসুস্থ, কটা দিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে। না দাদা, ঠিক হবে না, মানসিক অসুস্থ এটা লোক দেখানো। আমায় ক্ষমা করবেন আপনি দাদা, আপনার বোন কিন্তু যাতে মাতাল তালে ঠিক। মধুবাবু এই পরিস্থিতিতে পুরোই ভ্যাবাচ্যাকা খেয়ে বসে আছেন। এদিকে বোন, অন্যদিকে বাড়ির বউ, আরেকদিকে দাদা। বিবেকবোধ, মানবিকতা সব যেন গোলমেলে ঠেকছে। না পেরে মধুবাবু টেনে সরালেন সাবিত্রীকে। সাবিত্রী, মাথা ঠান্ডা করো। দাদার সাথে কিভাবে কথা বলছো তুমি? ভুলে যাচ্ছ কার সাথে কথা বলছো? কিছুটা থেমে অদিতির দিকে এগিয়ে এসে মেজো বউ ঠান্ডা গলায় বলেছিলেন, তুমি এ বাড়ির বড় মেয়ে, আমি তোমায় এ বাড়িতে কখনো আসতে মানা করব না, কিন্তু তুমি বা এ বাড়ির কেউ কোনো দিন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবে না যাতে তোমার সাথে আমার কখনো দুটা কথা হয়। আর সোমা এ বাড়িতে থাকবে। যদি কোনো দিন ও মন থেকে যেতে চায় আমি বাধা দেব না, কিন্তু ওকে জোর করে কোথাও নিয়ে যাওয়া যাবে না। এই বলেই সোমাকে আগলে নিয়ে দুপ দাপ দোতলার ঘরে খিল দিয়েছিলেন মেজ বউ।
সেই থেকে আজ অবধি সোমাকে আগলে রেখেছেন সাবিত্রী, সাথে মনের ভেতর একটা আশাকেও জিইয়ে রেখেছেন বহুকাল ধরে। গেটের বাইরে শিউলিতলায় বালতি পাশে নিয়ে সোমা বসে আছে। সাইকেল নিয়ে সঞ্জিত বেরোতেই একটা মুচকি হাসি দিল সে। বালতি দুটোকে সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে পেছনে বসলো সোমা। শোন লতা পাতা, এই ভোর রাতে কার জন্য শখ করে খেজুরের রস আনতে আমাকে উঠালি বলতো? তোমার চিত্রলেখার জন্য। কাল কেমন ব্যাকুল নয়নে তোমাকে দেখলাম। হঠাৎ করেই ব্রেক চাপলো সাইকেলের। কি হলো? পড়ে যাবো তো। আমার এবার পাটাও যাবে। গেলে যাবে, তোর বর বুঝবে, আমার কি। তাই তো, তুমি তো চিত্রলেখাকে নিয়ে পড়ে থাকবে, তাই না? বলা যায় না, থাকতেও পারি। শোনো, চিত্রার চোখ তো আবার তীর্থদার দিকে। জানি, দেখতে ভালো, ডাক্তার মানুষ, সবার নজর থাকবে, এটাই তো স্বাভাবিক। আহা, সবসময় চেহারা চাকরিতে সব হয় নাকি? আরে পাগলি, ছেলেদের পায়ের তলার মাটি শক্ত না হলে স্রোতের টানে ভেসে যেতে হয়। নাই নাই করে কত কিছুই ছাড় দিতে হয় ছেলেদের। মনের ভেতরে কাউকে মাঝে মাঝে টেনে বের করে দিতে হয় জোর করে। ইচ্ছা থাকলেও অন্য কোথাও পড়ে থাকতে হয়। এই জিদ্দা, কী বিড়বিড় করছো? হ্যাঁ? কিছু না রে, তুই বুঝবি না। কেন বুঝবো না? সব বুঝি আমি। তাই? সব বুঝিস তুই? বুঝি তো, শুধু তুমি বোঝো না আমাকে। একটু যদি বুঝতে আমায়। এত আস্তে কথাগুলো বলল, কিছুই যেন কারো কানে গেল না। এই, এবার তুইও কি ভূতের সাথে কথা বলছিস নাকি? থামাও তোমার সাইকেল। এই বালতিগুলো ঝনঝন আওয়াজে কিছু কানে যাচ্ছে না। সাইকেল থেকে নেমে বালতি দুটো পেছনে বেঁধে ফেললো সোমা। কিরে, বালতি ওখানে বাঁধছিস কেন? হেঁটে যাবি নাকি? সামনে বসবো। পেছনে কিছু শুনতে পায় না। শখ কত, এত বড় ধাড়ি মেয়ে সামনে বসবে। কেউ দেখলে কি বলবে বলতো? যে যা বলে বলুক, এত ভয় পাও কেন তুমি? হ্যাঁ, এই শীতের কুয়াশায় কেউ তোমাকে আর আমাকে দেখার জন্য বসে নাই। আচ্ছা নে আয়। বক বক করতে করতে তো কানের পোকাগুলো নাড়িয়ে দিলি। তোমার যে আমার সাথে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না সে বেলায়। এই শীতের ভোরে কুয়াশা ঢাকা মেঠো পথে সঞ্জিতকে এত কাছে পেয়ে সোমার মনে হচ্ছিল সে বুঝি স্বর্গে আছে। সেই কোন ছোটবেলায় জিতকে সে মন দিয়ে বসে আছে সেটা তার নিজেরও মনে নেই। তার ছোটবেলার খেলার সাথী, ঝগড়া করার সাথী, মন খারাপ করে নদীর ঘাট থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসার সাথী এই সঞ্জিত। তাই তো অবচেতন মন জুড়ে কখন সঞ্জিত এতটা জায়গা দখল করে নিয়েছে তার সোমার বোধগম্য হয় না। এত কিছুর মাঝেও একটা অপরাধবোধ সবসময় তাড়িয়ে বেড়ায় সোমাকে। সে এবাড়ির রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু এবাড়ির মেয়ে তো। তার এই ভালোবাসায় কোনো সামাজিক স্বীকৃতি আছে, নাকি লোক জানলে ছিচিক্কার রব তুলবে? সমাজ কিংবা পরিবার যে যাই বলুক, মনে মনে স্বপ্ন বুনতে তার দোষ কোথায়? সোমার এই ভালোবাসা সঞ্জিত কি কখনো বোঝে? জিতকে পুরোপুরি বুঝতে পারা যায় না। জিত এখনও সোমার আয়ত্তের বাইরে, কখনো পাত্তাই দেয় না, আবার কখনো প্রশ্রয়ের একটা হালকা ভাব ঠিকই টের পায়। সোমাকে কখনো মুখ ফুটে কিছু বলেনি জিত, কিন্তু জিতেরও মন জুড়ে সোমা ঠিক ছড়িয়ে আছে। সেই ছোট্টবেলা থেকে যখন সোমাকে আগলে রাখতে রাখতে একটা অন্যরকম ভালোবাসা জিতের ভেতরেও কাজ করে। মুখ ফুটে মনের কথা বলা কি এতই সহজ? খুনসুটি করে, ঝগড়া করে, কিন্তু মনের ভেতর আগলেও রাখে। তাছাড়া সবাই জানলে কি ভাববে? সোমা নামে তো কলঙ্ক রটে যাবে। সাথে তার ওপর এবাড়ির সবার যে বিশ্বাস আর ভরসা, সেই জায়গাটাও তো হারিয়ে যাবে। সঞ্জিত যে সোমার মনকে বুঝতে পারে না এমনটা না, কিন্তু এই সম্পর্কের তো কোনো পরিণতি নেই। আর সম্পর্ক প্রকাশের অবকাশ তো নিজেদের ভেতরেও হয়নি কখনো। সোমাকে মন থেকে সরানোর জন্য যা করার তাই করবে সে। সোমাকেও এগোতে দিবে না এই পথে। এই পণ নিয়েই চলে জিত। কিন্তু এই ভোরের স্নিগ্ধ পরিবেশে এই দুই মানবী হেরে যাচ্ছে নিজেদের কাছেই। সাইকেলের গতি যেন শামুকের গতিকেও হার মানাবে। সোমা একটু একটু করে হেলে যাচ্ছে সঞ্জিতের বুকের কাছে। কিরে, ঘুমিয়ে পড়বি নাকি? না, শীত করছে, আসার সময় চাদর আনতে ভুলে গেছি। চাদর আনতে ভুলে গেছিস আর হাতে নতুন এক কালো সুতার মালা পরেছিস, তখন তো ভুল হয়নি? বড্ড বকো তুমি জিদ্দা। এই হাত বন্ধনী আমার না। তো কার হাত বন্ধনী হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই শুনি? একটু পরে জানতে পারবে, এখন অত ভেবে কাজ নেই, চলো তুমি। সঞ্জিত আর ভাবতে চাইছিল না। ঘিয়ে রঙের শালটা দিয়ে বুকের কাছে লেপ্টে থাকা লতাকে সে জড়িয়ে নিল। সোমার এখন নিঃশ্বাস নিতেও ভয় করছে।
এত জোরে বুকে হৃৎপিণ্ড ওঠানামা করছে যেন মনে হচ্ছে এই বুঝি সব থেমে যাবে। সঞ্জিতও একটা ঘোরের মধ্যে রয়েছে। মাথা ঝুঁকে চোখ বুজে সোমার চুলের গন্ধে নিজেকে ডুবিয়ে দিল সঞ্জিত। সোমা বুঝতে পারছে এই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত সে পার করছে। আটকে যাক সময়, থমকে যাক এ চরাচরের সমস্ত চাকা, শুধু এই দুই মানবী এক আত্মা হয়ে যাক। সাইকেলের সামনে হঠাৎ করে রাস্তার বাঁক চলে আসাতে পড়ে যেতে যেতে কোনো রকমে নিজেদেরকে সামলে নিল সঞ্জিত। সোমা ফিসফিস করে বলে ওঠে, যদি পড়ে যেতাম? সামলে নিতাম। চোখ বন্ধ করে ধরা পড়ে যাওয়ায় সঞ্জিত বেশ আরক্ত মুখে বলল, কি ছাতা তেল দিস মাথায় বলতো? এত উৎকট গন্ধ, উফ, নাক চোখ সব বন্ধ করে রাখতে হয়। এখন সব বুঝে আমার তেলের দোষ? তখনও সাইকেলে হেলে আছে দুজন। সোমার কি হলো কে জানে। ঘাড় ঘুরিয়ে দুই হাতটা দিয়ে জিতের মুখটা নিজের কাছে টেনে নিল। হাতে ব্যথা থাকায় পড়ে যেতে লাগলে এক হাতে সাইকেল আরেক হাতে সোমাকে জড়িয়ে ধরল জিত। ভুলে গেল সব কথা, সব ভাবনা আর নিজের মনের উপর রাখা সকল নিয়ন্ত্রণ। চিত্তা, তুমি বোঝো না আমার মনের কথা, আমি কতটা চাই তোমাকে। আমাদের এ যাওয়া ঠিক না সোমা, অনেক বড় ভুল। কোনো ভুল না। সোমা আর কোনো জাগতিক ভাবনায় যেতে পারল না। এক অপার্থিব চেতনায় আচ্ছন্ন হয়ে হারিয়ে গেল। দূরে কোনো এক পাখি হয়তো সাক্ষী হলো এই মুহূর্তের, তবুও ঘোর ভাঙল না এই দুই মানবীর। পথের বাঁকে গাড়ির আওয়াজে চমকে উঠল সাইকেলের দুই আরোহী। পাশ কাটিয়ে চলে গেল ধান খেতে চাষ করার যন্ত্রটা। সাইকেল আরোহী দুজন ছুটে চলল গন্তব্যে। দুজনের চোখ দিয়ে জলের ধারা নামছে। একজনের চোখে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আনন্দ অশ্রু, আরেকজনের বাস্তবের জালে আটকা পড়ে হেরে যাওয়া মানুষের কষ্টের নোনা জল। দুজনের সব কথা যেন শেষ হয়ে গেল, হারিয়ে গেল নিজেদের স্বতঃস্ফূর্ততা। কেউ কোনো কথা বলল না, শুধু ভারী বালতিটা লতার হাত থেকে টেনে বালতির মুখ বেঁধে সাইকেলের সামনে এবং পেছনে বসিয়ে দিল। ফেরার পথে বাড়ির কাছাকাছি আসতেই লতা সাইকেল থামাতে বলল, এখন আর সামনে বসা ঠিক হবে না। কেন? অত বড় বড় কথা কোথায় গেল তোর? বড় বড় কথা রেখে দিলাম আপাতত। হাতটা এদিকে দাও দেখি। কেন, হাতে কি করবি? উফ, বড্ড বকো তুমি জিদ্দা, দাও হাতটা দাও। সঞ্জিত হাতটা এগিয়ে দিল এবং সোমা তার হাত থেকে খুলে সেই কুরুসের ব্রেসলেটটা জিতের হাতে পরিয়ে দিল। এই 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 মেয়েদের জিনিস আমি পরবো নাকি? এটা ছেলে মেয়ে না, আমি তোমার জন্য বানিয়েছি, না পরলে রেখে দিও। যতদিন আমি না হই তোমার, ততদিন না হয় আমার হয়ে এই বন্ধনই বেঁধে রাখুক আমাদের। দূরে ছোট মামাকে আসতে দেখে দুজনেই একটু সরে দাঁড়ালো। ধীর পায়ে বাড়ির দিকে হাঁটা দিল দুজনে। বাড়ি ফিরে দেখে অনেকেই ঘুম থেকে উঠে পড়েছে। খেজুরের রসের মুখ বাঁধা বালতি দুটো সাইকেল থেকে নামিয়ে সঞ্জিত হাঁটা দিল রান্নাঘরের দিকে। সোমা এক পলক জিতকে দেখে ধীর পায়ে উঠে গেল নিজের ঘরে। সোমলতা বাড়িতে ঢুকেই ওর ঘরে খিল দিয়েছে। আজকের প্রতিটা মুহূর্ত ওর মনে গেঁথে আছে। এখন সবার সাথে কথা বললে আবেশটা একটু ফিকে হয়ে যাবে। নিজের মতো করে এই স্মৃতিগুলোকে আগলে রাখার জন্য মনের দুয়ারে তাকে খিল দিতে হবে এখন। সুপ্রিয় শ্রোতা, সোমা আপাতত তার ঘরে খিল দিয়েছে, মনের আবেশকে সংরক্ষণ করছে। আমরাও আপাতত আমাদের গল্পের সমাপ্তি করি এখানেই। আগামী পর্বগুলোতে কি হয়, সোমা সঞ্জিতের সম্পর্ক কতদূর গড়ায়, আর ওদিকে আমাদের ডাক্তারবাবু তীর্থ, তার রহস্যময়ী অক্ষয়া, সেখানেই বা কে অপেক্ষা করছে, সব রহস্য আস্তে আস্তে উন্মোচিত হবে আমাদের আগামী পর্বগুলোতে। আশা করি আপনারা সকলের সাথে থাকবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার অদ্ভুত গলায় গল্প পাঠ শোনার জন্য। আবারও ধন্যবাদ। শেষ করছি এখানেই।